মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টি হচ্ছে। বেড়েছে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়া মানুষের বিড়ম্বনা। আবহাওয়া অফিস বলছে, শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বেশিরভাগ নদী বন্দরকে দেয়া হয়েছে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উত্তাল রয়েছে কুয়াকাটা সৈকত। বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। ঢাকা, সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে এখনো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ফেনীতে ভারী বৃষ্টি ও উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 10টি স্থানে বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 30টি গ্রাম, পানিবন্দী হয়ে আছেন 20,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, গত 1 জুলাই দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়। এবারও সেই স্থানে পুরোপুরি মেরামত শেষ না হওয়ায় আবারও ভাঙন দেখা দিয়েছে। 10টি স্থানে বেড়িবাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার 30 গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। দুর্ভোগ বেড়েছে এখানকার হাজারো মানুষের। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে 2 উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, এখন পর্যন্ত যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানে মানুষের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ভেঙে যাওয়া বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আপনি জানেন যে এই গত জুলাই, অর্থাৎ গেল মাসের জুলাইয়ের 1 তারিখেও কিন্তু এই এলাকায় বাঁধ ভেঙেছিল মুহুরী নদীর 12টি স্থানে। এইবারও বাঁধ ভেঙেছে মুহুরী, সিলোনিয়া, কহুয়া নদীর অন্তত 10টি স্থানে বাঁধ ভেঙেছে। এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন যে পানি নামার পরে মূলত বাঁধ মেরামতের কাজ তারা শুরু করবেন। আর ভোগান্তির কথা আপনি যেটি জানতে চেয়েছেন, যে এই এলাকার মানুষের আসলে বর্ষা মৌসুম এলে ভোগান্তির জন্য তারা এক ধরনের মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়, কারণ তাদের দুঃখ দুর্দশা দূর করার মতো কার্যকর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাকে বলে রাখি যে এই পর্যন্ত, অর্থাৎ যে সকাল 11টা পর্যন্ত আমরা যে খবর পেয়েছি, ফুলগাজী এবং পরশুরামের অন্তত 45টি গ্রাম নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং অনেক ঘরবাড়িতে পানি উঠেছে। অর্থাৎ আজকে দুপুরে বহু ঘরবাড়িতে আজকে মানে রান্না হবে না, চুলায় পানি উঠেছে, পানি এখনও বাড়ছে। আমরা খবর নিয়েছি যে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কাছ থেকে যে মুহুরী নদীর পানি বিপদসীমার এখনও 120 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বৃষ্টির কথা বলে রাখি আপনাকে, যে বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টা 231 মিলিমিটার, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, উজানের পানিও কিন্তু বাড়ছে। আপনাকে এটা বলে রাখি যে এখানে যে সীমান্তের ওপারের যে উজানের যে ঢল, সেই ঢল কিন্তু অব্যাহত রয়েছে এবং যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী, এই পানির যে ভার সেটি কিন্তু তারা এই নদী কিন্তু সইতে পারছে না। ফলে বাঁধ টপকে এলাকায় লোকালয়ে পানি ঢুকছে এবং 10টি স্থানে যেখানে ভেঙেছে সেখান দিয়ে পানি ঢুকে এই এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে আরেকটি তথ্য দিয়ে রাখি যে পার্শ্ববর্তী যে পরশুরাম ফুলগাজীর পার্শ্ববর্তী উপজেলা ছাগলনাইয়া, এই ছাগলনাইয়ারও 3টি ইউনিয়নে নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে। অর্থাৎ এইখানকার যে পানি ওই নিচু এলাকায়, ওই যে ছাগলনাইয়ার ওইসব এলাকাতে যাচ্ছে এবং সেখানে ঘরবাড়িতে পানি উঠছে। আর কৃষি বিভাগ থেকে একটি তথ্য পেয়েছি যে তারা বলছেন যে এখন পর্যন্ত যেসব এলাকায় যে পানি উঠেছে তাদের রোপা আমন রয়েছে এবং সেখানে চারা রয়েছে। যদি পানি স্থায়ী থাকে, অর্থাৎ পানি যদি 1 সপ্তাহ যদি থাকে, তাহলে এই রোপা আমন নষ্ট হবে। আর যদি পানি 2-1 দিনের মধ্যে যদি নেমে যায়, তাহলে তারা আশা করছেন যে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না। তবে সাধারণ মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। এখানে আমি এখন যে জায়গায় রয়েছে মুন্সিরহাটে, এখানকার পরশুরাম যে ফেনী সড়কে এখন যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশে যে দোকানপাট রয়েছে সেখানে পানি উঠেছে। ফুলগাজী বাজারেও অনেক দোকানে পানি উঠেছে। অর্থাৎ বাসাবাড়ি
দোকানপাটে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। তারা আসলে এই দুর্গত এই এলাকার যে মানুষগুলো রয়েছে এখানে হিসাব করলে বলা যাবে আনুমানিক প্রায় 40,000 মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। এখানকার মানুষের তারা যে পানিবন্দী হলো তারা ত্রাণের জন্য তাদের কোনো আক্ষেপ নেই, ওইভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণও দেওয়া সম্ভব নয়। হয়তো এখানকার মানুষের অভিযোগ করছেন যে তারা যে প্রতি বছরে তাদের এই যে দাবি থাকে একটা টেকসই বাঁধ নির্মাণ করার জন্য, কিন্তু 9-6 করে বাঁধগুলো নির্মাণ করা হয় না। এই যে গত জুলাই মাসে যে বাঁধ ভেঙেছিল 12টি স্থানে, সেখানের জন্য 1.5 কোটি টাকার একটি প্রকল্প ছিল, এই টাকাও কিন্তু 9-6 করে এই ধরনের নানান অভিযোগ রয়েছে। সুমন, আমরা আপনার কাছ থেকে সেখানকার খবর জেনে নিচ্ছিলাম। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও কথা হবে। দর্শক, ফেনী থেকে সহকর্মী নুরুজ্জামান সুমন যুক্ত ছিলেন আমাদের সাথে এবং সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানিয়ে দিচ্ছিলেন। বন্যায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও আশপাশ এলাকা নিমজ্জিত হয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পৌর এলাকার মুসলিমপাড়া, শান্তিনগর, বাঙালকাটি, ফুটবিল, বটতলী সহ কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া সদর উপজেলার কমলছড়ি ও গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া সহ কয়েকটি গ্রামে প্রায় 300 ঘরবাড়িতে পানি উঠেছে। জানবো সেখানকার খবর। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, আপনি যে এলাকায় আছেন সেখানে পানিবন্দী মানুষকে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে, কি দেখছেন পরিস্থিতি? অদিতি, আপনি যেমনটি বলছিলেন, গত 2 দিনে টানা বৃষ্টিতে খাগড়াছড়ি, ইসলামপুর, শান্তিনগর, কমলছড়ি, কালাদেবা, ফুটবিল এলাকা বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এখানে হাজারো পরিবার পানিবন্দী হয়েছেন। তো এখানে মানুষ যথেষ্ট দুর্ভোগ পোহাচ্ছেন। মূলত দ্রুত উজানের পানি নেমে আসায় অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি। তবে অতিথি আজকে সকালে কিছুটা পানি কমে গেছে, এখনো অনেক পরিবার পানিবন্দী, অনেকে আশ্রয়কেন্দ্রে আসছেন এখনো। তো এই বিষয়টা নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি জেলা প্রশাসক বলেছেন এই প্রায় 750 টন পুরো জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে খাদ্যশস্য এবং 8 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এবং পৌর মেয়র জানিয়েছেন খাগড়াছড়ি পৌরসভার মধ্যে 22টি আশ্রয়কেন্দ্র এবং পুরো জেলার মধ্যে 100টির মতো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অদিতি, আমি এই টানা বৃষ্টির বন্যার কারণে খাগড়াছড়িতে বিপুল পরিমাণ এই শস্য ক্ষেত এবং এই যে ক্ষেতের ক্ষতি হয়েছে। অদিতি, ধন্যবাদ রূপায়ণ। সেখানকার খবর আমরা জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে। দর্শক, খাগড়াছড়ি থেকে সহকর্মী রূপায়ণ তালুকদার যুক্ত হয়ে সেখানকার আবহাওয়া এবং বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ। শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং 9 দফা দাবিতে সারা দেশে এই বিক্ষোভ করবেন কোটা আন্দোলনকারীরা। দেশের জনসাধারণকে সংগঠিত হয়ে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শুক্রবার কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়ে দ্রোহযাত্রা কর্মসূচি করেছে তারা। কোটা আন্দোলনকারীদের কর্মসূচির আরো খবর নিয়ে আমাদের সাথে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা কেমন নেওয়া হয়েছে? আজ তারা কোন কোন এলাকাতে বিক্ষোভ করবেন? নিরাপত্তার কথা যদি প্রথমেই বলি, আমি দেখেছি যে উত্তরাতে আসবার পথে মূলত যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলোতে আমি দেখেছি পুলিশের উপস্থিতি। এবং আপনি জানেন যে গতকালকেও উত্তরার এই বিএনএস সেন্টারের আশেপাশে শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এখানে হতাহতের সংখ্যাও রয়েছে এরই মধ্যে, আপনি জানেন।
এখানেও আমি আসবার পর দেখেছি যে এখানে পুলিশের এক বড় উপস্থিতি রয়েছে। এর বাইরে যে কর্মসূচির কথা বলছিলেন যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেখানে তারা যেটি বলেছেন যে আজকে মূলত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং এই বিক্ষোভ কর্মসূচির আওতায় তারা পাড়া মহল্লায় এবং ছাত্রদের অভিভাবকদের বিক্ষোভ করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আপনি জানেন যে ঢাকার যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে অনেক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যদি আমি আপনাকে বলি, ইউল্যাব, নর্থ সাউথ, ব্রাইট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে আজকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে এবং এটি 11টার পর থেকে আসলে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এর বাইরে মিরপুরেও আমরা জানি যে 1টার পর বিক্ষোভ মিছিলের এক ধরনের আহ্বান জানানো হয়েছে। তো এর বাইরে বিকেল 3টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে শান্তিপূর্ণ অবস্থান নেবে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে তাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলো আরও একবার তারা জানান দেবে এবং এই কর্মসূচিগুলোই কিন্তু আজকের মতো রয়েছে এবং আপনি জানেন যে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এই শিক্ষার্থীরা। তো আজকে যে কর্মসূচি রয়েছে, এই মুহূর্তে আমি যখন উত্তরায় আছি এখনও এখানে শিক্ষার্থীদের অবস্থান আমি দেখিনি, তবে আইনশৃঙ্খলা বাহিনীদের অবস্থান আমি এখানে দেখছি। পরিবেশ এখনও এখানে স্বাভাবিক রয়েছে। এখন বেলা গড়ানোর সাথে সাথে কি অবস্থা হবে সেটি দেখবার বিষয়। নয়ন, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা তখনকার আপডেটও জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। উত্তরার খবর জানছিলাম আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী নয়নাদিত্য উত্তরা থেকে যুক্ত ছিলেন। সন্ত্রাস নৈরাজ্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের মানববন্ধন চলছে, সেখানকার অবস্থা দেখে নেব এবং সরাসরি সেখানে যুক্ত হচ্ছি আমরা। সেটাকে তারা হামলা করেছে, বাংলাদেশ টেলিভিশনে তারা হামলা করেছে, যেখানে শিক্ষার্থীরা তাকে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ইমেজকে কাজে লাগিয়ে চেষ্টা করেছিল, কিন্তু আমি মনে করি কোনো শিক্ষার্থী সে কাজ করে নাই। গত 3 দিন আগে ঢাকা মেডিকেল কলেজে 218 জন যারা আহত হয়েছে, সেখানে দেখা গেল মাত্র 2 জন হলো যে আমাদের ছাত্র, আর বাকিরা বিভিন্নভাবে আন্দোলনের সাথে সক্রিয় ছিল, আন্দোলনে তারা আন্দোলন করেছিল বা বিভিন্নভাবে পথচারী আহত হয়েছে। আমি শিশু সহ আমরা দেখেছেন কিভাবে সারা দেশে তাণ্ডব চালানো হলো। এমনকি আপনারা দেখেন এখন কোমল শিক্ষার্থীদেরকে, গার্জিয়ানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটনায় সেটাও বর্ণনা তারা করছে। আমরা এই অপশক্তির বিরুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধের বিশ্ববিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন এই বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল 69-এ, এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী শামসুজ্জোয়া 18 ফেব্রুয়ারি 69-এ প্রাণ দিয়েছিল পাক বাহিনীর হাতে। সারা দেশের শিক্ষক, ছাত্র, জনগণ রাস্তায় নেমেছিল। আইয়ুব খানের তপ্ত তাউসকে কাঁপিয়ে দিয়ে আইয়ুব খানের পতন হয়েছিল। 71 সালে মুক্তিযুদ্ধের আগে এই বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে দাঁড়িয়েছি, এখান থেকে এখানের পাশে এই বটতলায় সেখানে একটা বটগাছ ছিল, এখান থেকে আমাদের স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এদেশের জন্য, এই জাতির জন্য, একটা দেশ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে যে বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত ছিল, পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আজকে দেখলেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এদেশকে কখনোই মেনে নেয় নাই, যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পরও 53 বছর কোনদিন ক্ষমা চায় নাই। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যখন যুদ্ধের কারণে, আমরা জাপানের প্রধানমন্ত্রীকেও দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে হিরোশিমা নাগাসাকির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও সেখানে ক্ষমা চেয়েছেন, কিন্তু আমরা দেখেছি যে এই রাজাকার আল বদর, আল শামস, তারা কোনোদিনও ক্ষমা চায় নাই। আমরা দেখেছি যে গতকালকে বা পরশুদিন জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে শিক্ষক সমিতির পক্ষ থেকে, নীল দলের পক্ষ থেকে। আমরা মুক্তিযুদ্ধের শপথকে শক্তি, এটার পক্ষে আমরা অভিনন্দন জানাই। সরকার এই কাজটি সঠিক কাজ করেছে। আমরা বলবো যে এখন আমরা যারা হত্যাকারী, যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, এদেশের জনগণকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। যদিও সরকার 3 সদস্য বিশিষ্ট একটি
তদন্ত কমিশন করেছে। আর আমি আশা করব সুষ্ঠু বিচারের মাধ্যমে, এবং কি জাতিসংঘ এখানে আসতে চাচ্ছে, জাতিসংঘ আসুক, নিরপেক্ষ তদন্ত করে এই সমস্যার সমাধান হওয়া উচিত। হত্যাকারীদের বিচার করা উচিত, ধ্বংসকারীদের বিচার করা উচিত বলে আমি মনে করি। আমার মনে হয় সঠিক বিচার এদেশের জনগণ পাবে। আর একটা জিনিস আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো, আপনারা এই জন্য শিক্ষার্থীদের জন্য যে আপনারা যা করছেন আর অধিকভাবে সরকারকে বলেন, এই হত্যাকারীদের, প্রকৃত হত্যাকারীদের বিচার করেই আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চাই, বিশ্ববিদ্যালয় খুলতে চাই, শিক্ষাঙ্গনগুলি খুলতে চাই। কারণ এই শিক্ষার্থীদের হাতে আছে এদেশের নেতৃত্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এইসব আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের মানববন্ধনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচির আরো খবর জানবো এবারে। আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, আজ কি কর্মসূচি আছে সেখানে? আপনি শাহবাগে আছেন, আমরা বলছিলাম, তো সেখানকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন আজ? দেখুন, শুরুতে একটু কর্মসূচির ব্যাপারে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা এবং একই সাথে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণমিছিল কর্মসূচি ছিল ছাত্র জনতার, সেই কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে তার প্রতিবাদে মূলত আজকে তারা দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। এবং আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি যে সেই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 3টায় তারা বিক্ষোভ সমাবেশ করবেন। এবং আমরা এখন পর্যন্ত আসলে যতটুকু জানতে পারছি যে আজকের এই বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক আজকে অংশ নেবার এক ধরনের কথা শোনা যাচ্ছে। তবে সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছি না। তবে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে বিক্ষোভ সমাবেশ হবে সেই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন। এবং আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যেন পাড়া মহল্লায় তাদের 9 দফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে মানুষজন রাস্তায় নেমে আসেন। শাহবাগের পরিস্থিতি এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণ। খানিকক্ষণ আগেই এখানে জাতীয় জাদুঘরের সামনে সন্তানের পাশে অভিভাবক শিরোনামে মানববন্ধন হয়েছে। মূলত শিক্ষার্থীদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে আমরা দেখছিলাম যে এখানে বেশ কিছু সংখ্যক অভিভাবক তারা জাতীয় জাদুঘরের সামনে তারা মানববন্ধন করছিলেন এবং তারা কথাও বলেছেন। এখানে 9 দফা দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন। জুলাইয়ে যে ঘটনাগুলো ঘটেছে, জুলাই হত্যাকাণ্ড হিসেবে যেগুলোকে বলা হচ্ছে সেগুলোর বিচার তারা চেয়েছেন। এবং নতুনভাবে গতকাল গণমিছিলকে কেন্দ্র করে যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে, কয়েকজনের মৃত্যু হয়েছে, এই ঘটনাগুলোর তারা প্রতিবাদ জানিয়েছেন, এগুলোর বিচার চেয়েছেন। এবং তারা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো কর্মসূচির সাথে তারা আছেন। এই কথাগুলো বললে খানিকক্ষণ আগে তাদের কর্মসূচি শেষ করে আমরা দেখেছি যে শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা কাঁটাবনের দিকে চলে গেছেন। আর এখানকার নিরাপত্তা ব্যবস্থা বরাবরের মতোই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রবেশপথে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা সেখানে উপস্থিত হয়েছেন। আগের দিনের মতো গতকালকে আমরা দেখছিলাম যে এখানে একই রকম পরিস্থিতি, বহিরাগত কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সেই নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত আছে। এখন দেখার ব্যাপার যে বিকেল 3টার দিকে যেহেতু কেন্দ্রীয় শহীদ মিনারে সেই বিক্ষোভ কর্মসূচি রয়েছে, সেটিকে কেন্দ্র করে আসলে পরবর্তী পরিস্থিতি কেমন হয়। অনেক ধন্যবাদ মনির। আমরা আজকের কর্মসূচি সম্পর্কে জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে। দর্শক সহকর্মী মনির মিল্লাত আমাদের সাথে যুক্ত ছিলেন শাহবাগ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের দিনের কর্মসূচি তার কাছ থেকে জানছিলাম আমরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে এক বিদ্যুৎ বিভাগের কর্মী নিহত হয়েছেন। সেখানে হামলা করা হয়েছে আওয়ামী লীগ অফিস ও সংসদ সদস্যের বাসভবনে। এছাড়া খুলনায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর সিলেট, নরসিংদী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার দুপুরে খুলনায় পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই সময় তাদের মিছিল গল্লামারি 0 পয়েন্টে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
গল্লামারী বাজারে সংঘর্ষের সময় সুমন কুমার ঘরামি নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আহত হন পুলিশের আরও কয়েকজন সদস্য। সিলেটে আন্দোলনকারীরা মিছিল শুরু করেন বিকেল 4টায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। তখন বিক্ষোভকারীরা ইট পাটকেল ছোড়ে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল ও শটগানের গুলি ছোড়ে। হবিগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। একই সময় তারা স্থানীয় সংসদ সদস্যর বাসভবন এবং শিক্ষা কর্মকর্তার কার্যালয় ভাঙচুর করেন। এই ঘটনায় মোস্তাক মিয়া নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। নরসিংদীতে শিক্ষার্থীদের গণমিছিলে বাধা দেয় অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন। চট্টগ্রামে বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। শুক্রবার জুমার নামাজের পর তাদের মিছিল নগরের আন্দরকিলা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। যে বিচার বিভাগীয় কমিশন মানুষের সাথে কথা বলে এবং যেগুলো ভিডিও আছে সব কিছুর ভিতর দিয়ে তারাও একটা খুব ভালো তদন্ত করতে পারবে বলে আমরা মনে করি। আমরা এই হত্যাকাণ্ডের সকল হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রত্যাশা করি। গাজীপুরেও গণমিছিলে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেয়, বন্ধ হয়ে যায় যান চলাচল। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। আব্দুল্লাল মামুন, ৭১। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হওয়া ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে দেশের বিভিন্ন আদালত। এদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রামে ১৪ জন, খুলনায় ৬ জন এবং রংপুর বিভাগে ৩ জনকে জামিন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, শিক্ষামন্ত্রীর সুপারিশ এবং আইন মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার ছুটির দিনেও পরীক্ষার্থীদের জামিনের ব্যবস্থা করা হয়। জেমসন মাহবুবের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকেই গ্রেফতার হন। এই আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতারের অভিযোগও ওঠে। এই অবস্থায় নটরডেম ও রেসিডেন্সিয়াল সহ ঢাকার নামকরা কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, আটক পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারাও পরীক্ষায় বসবে না। যারা এইচএসসি দিচ্ছে এখন তারা এখনো জেলে রয়েছে, তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এবং তাদের ছাড়া আমরা কখনোই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব না। আমার ব্যাচমেটের একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এইচএসসি দিচ্ছি আমরা। এই অবস্থায় বৃহস্পতিবার আইনমন্ত্রী জানান, পরীক্ষার্থী ও যারা নাবালক রয়েছেন তাদের জামিনের উদ্যোগ নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের এমন নির্দেশনার পর শুক্রবার ছুটির দিনে পরীক্ষার্থীদের জামিনের উদ্যোগ নেয় আদালত, যার প্রেক্ষিতে জামিন পেলেন ৪২ জন পরীক্ষার্থী। যে কোমলমতি শিশুরা আছেন, এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য স্পেশালি ৪২ জনের লিস্ট দিয়েছেন, যে ৪২ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আইনজীবী জানান, নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া এই শিক্ষার্থীদের পক্ষে এর আগেও জামিন চাওয়া হলেও সেটি নামঞ্জুর করা হয়। এবার বিশেষ ব্যবস্থায় জামিন মিলল। এর আগেও জামিন চেয়েছিলাম, যেহেতু সামনে এখন ডেকে নিয়ে শিক্ষামন্ত্রী স্বয়ং উনার নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছে। জানা গেছে, ওয়ারি থেকে 2 জন, মিরপুর থেকে 9 জন, লালবাগের 3 জন, সবুজবাগে 1 জন, ধানমন্ডিতে 1 জন, শাহবাগে 4 জন, যাত্রাবাড়িতে 2 জন, রূপনগরে 2 জন, চকবাজার থেকে 1 জন ও উত্তরা থেকে গ্রেফতার হন 5 জন শিক্ষার্থী। এছাড়াও কেরানীগঞ্জ থেকে 1 জন, সাভার থেকে 2 জন, আশুলিয়া থেকে 2 জনকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। সংস্কারের অভাবে বেহাল মৌলভীবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমলগঞ্জ আদমপুর ইসলামপুর সড়ক, অথচ এর ওপর দিয়েই যেতে হয় লাউয়াছড়া উদ্যান, হামহাম জলপ্রপাত খ্যাত কমলগঞ্জ উপজেলায়। সড়কটির 7 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার অংশেই বিটুমিন ও খোয়া উঠে গেছে। অসংখ্য ছোট বড় খানাখন্দে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, 2 দফা টেন্ডারের পরেও কাজ করছে না ঠিকাদার।
আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খানাখন্দে ভরে আছে সড়ক, কোথাও উঠে গেছে বিটুমিন ও খোয়া, আবার কোথাও কোথাও জমে আছে পানি। দীর্ঘদিন ধরে এমন বেহাল মৌলভীবাজারের কমলগঞ্জ আদমপুর ইসলামপুর সড়কটি। এই সড়ক দিয়েই চলাচল লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত আর মণিপুরী হস্তশিল্পের জন্য বিখ্যাত আদমপুর এলাকায়। কিন্তু গেল প্রায় 6 বছরে সড়কটির 7 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার অংশই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে 3টি ইউনিয়নের মানুষ। এই রাস্তা তো 7 কিলোমিটার আদমপুর থেকে সোমনাথ থেকে, রাস্তা তো ভয়ঙ্কর খারাপ। আমরা এই রাস্তার মধ্যে আইলে প্যাসেঞ্জার লইয়া আমার লগে জায়গাটাকে গর্ত করিয়া গাড়িটা লইয়া উল্টে যাই, হয়তো বিয়ারিং সামনেরটার ভাঙি গেছে না পিছনেরটার বিয়ারিং ভাঙি গেছে, এই অবস্থা চলে আসে। প্রতিদিন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্কুল কলেজ অফিসগামীদের যাতায়াতের একমাত্র সড়ক এটি। বেহাল সড়কে প্রায় ঘটে দুর্ঘটনা। দিনের বেলায় সাবধানে চললেও রাতের বেলা বেশি দুর্ভোগে পড়তে হয়। এই এলাকা থেকে ভাঙাচুরার কারণে এখানকার সবজি খেতেই নষ্ট হচ্ছে, মানুষ সবজি পরিবহন করে নিয়ে যেতে পারছে না। বাইরের থেকে যখন ওই যে মালামাল যখন আনতে যায়, তখন এই আদমপুরের কথা শুনলে কোনো পরিবহন এখানে আসতে চায় না। সরকার পক্ষ থেকে যদি রাস্তাটা পুনরায় মেরামত করা হয় তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করতে অনেক সুবিধা হবে। 2 দফা টেন্ডারের পরেও ঠিকাদারের গাফিলতিতে সংস্কার না হওয়া এবং বারবার বলেও সংশ্লিষ্ট অধিদপ্তর কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। আমরা একাধিকবার এলজিডির সাথে যোগাযোগ করেছি, কিন্তু রাস্তাটার পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হচ্ছে না। এ বিষয়ে এলজিডির নির্বাহী প্রকৌশলী বলছেন, আগামী 6 মাসের মধ্যে নতুন করে সড়কের সংস্কার কাজ শুরু হবে। টেন্ডার ড্রপ করার পর ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে উনি পারফরমেন্স নোয়া দেওয়ার পরে পারফরমেন্স জমা দেয়নি, পরবর্তী অনুমোদন হয়নি। না হওয়ার কারণে ওই গত বছরে এই কাজটা করা সম্ভব হয়নি। এই বছরে আমরা আবার নতুনভাবে এই প্রোগ্রামটা নিয়েছি। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইসলামপুর আলীনগর ইউনিয়নে বসবাস লক্ষাধিক মানুষের, আর প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করেন কমলগঞ্জ আদমপুর ইসলামপুর সড়ক। মনিরা কাজুরি, ৭১। আবারও দেশের প্রসঙ্গ, সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের মানববন্ধন চলছে। আবারও আমরা সেখানে যুক্ত হচ্ছি। তাদেরকে আমরা রাজপথে তার বাংলা জবাব দেবো, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবাইকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং এখানে উপস্থিত মিডিয়ার বন্ধুরা, সবাই অত্যন্ত বিস্তারিতভাবে এখানে কথাটি বলেছেন, আমি কোনো কথা রিপিট করতে চাই না। একটি গণতান্ত্রিক আন্দোলন, কোটা আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলন এক পর্যায়ে সেই আন্দোলনকে একটি সহিংস রূপ লাভ করে এবং তার মধ্য দিয়ে অনেক প্রাণ ঝরে যায়। সেখানে শিশু পর্যন্ত রয়েছে, আমাদের মিডিয়ার ভাইরা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা রয়েছে, সাধারণ মানুষ, দোকান কর্মচারী, পথচারী রয়েছে। আমরা অত্যন্ত বেদনাহত। আমি আবারও তাদের প্রতি আমার শোক জানাই, তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। কোন হত্যাকাণ্ডকে শোক জানিয়ে, সমবেদনা জানিয়ে তার কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় না। কিন্তু আজকের এখানে কথা বেশি না বাড়িয়ে আমরা যেটা বলতে চাই, যে কথা বলা হয়েছে, যে একটি দাবি আন্দোলনকে, সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন। আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে। আমরা যারা শিক্ষক, এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে কোনো অধিকার আন্দোলনে পাশে থেকেছে, শিক্ষকরা সবসময় পাশে থেকেছে এবং থাকবে। আমরাও এই আন্দোলনের সকল পর্যায়ে আমাদের নিজ নিজ জায়গা থেকে আন্দোলনের একটি সুষ্ঠু শুরু হওয়ার জন্য কথা বলেছি এবং যারা আক্রান্ত হয়েছে তাদের নানাভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রাতিষ্ঠানিকভাবে সেটি উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ সেই সার্কুলার গেছে এবং বিভাগ, ইনস্টিটিউট সকলে সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবেই কিন্তু সেটি করেছে। ব্যক্তিগতভাবেও শিক্ষকরা আমরা যেখানে যার প্রয়োজন সেটি আমরা করার চেষ্টা করেছি।
সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের মানববন্ধনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাসীদের শাস্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সমাবেশ চলছে। এবারে সরাসরি চলে যাচ্ছি সেখানে। গতকাল থেকে আমার শরীর একটু ভালো না, আমি হাই ব্লাড প্রেশারে বিভিন্ন কারণে অসুস্থ আছি, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের ডাকে সারা না দিয়ে পারিনি, তারপরও আসছি। আমি বেশিক্ষণ সময় মনে, কিন্তু তারপরেও আমাদের কিছু কথা সবাইকে জানানো উচিত বলে আমি মনে করি। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেটা আপনারা সকলেই জানেন। সেদিন আমরা যারা সশস্ত্র যুদ্ধ ছিলাম, আমরা কোনোদিন চিন্তা করি এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনোদিন আমি রাজাকার এই কথা বলে গর্ব করে কেউ বলতে পারবে। আপনারা কি কেউ চিন্তা করেছিলেন মুক্তিযুদ্ধ? আজকে কিন্তু সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন প্রজন্ম বলছে গর্ব করে আমি রাজাকার। আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি 1971 16 ডিসেম্বরের পরে নতুন মুক্তিযোদ্ধার জন্ম হবে, কিন্তু লক্ষ মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে 1971 16 ডিসেম্বরের পরে। মাত্র 3 দিন আগে তথাকথিত বিরোধী দলের নেতা গোলাম কাদের সাহেব বলছেন যারা রাস্তায় আছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি পরিষ্কার ভাষায় উল্লেখ করতে চাই, ভবিষ্যতে কেউ যদি এই মুক্তিযোদ্ধাকে অসম্মান করে তাকে এই মাটিতে থাকতে দেব না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুক্তিযোদ্ধাকে জিতে এবং ওনারা কি করেছে সেটা মুক্তিযোদ্ধারা ছাড়া আর কেউ জানে, আর কেউ জানে না। যেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিল সেদিন কেউ চিন্তা করেনি যে আমি আমার এই দেশে ফেরত আসবো। সবাই গিয়েছিল তার নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য এবং এই দেশকে শত্রুমুক্ত করার জন্য, ঠিক কিনা? দ্বিতীয়ত, আমরা যখন মুক্তিযুদ্ধ করি আমরা চিন্তা করতে পারিনি যে আমরা 1 বছরের মাথায় মুক্তিযুদ্ধ শেষ করতে পারব। আমরা প্রত্যেকে প্রস্তুত ছিলাম যে ভিয়েতনামের মতো, বায়োফ্রার মতো আমাদেরকে বছরের পর বছর যুদ্ধ করতে হবে, কিন্তু আমাদের মিত্র বাহিনীর সহায়তায় আমরা মাত্র 1 বছরের মাথায় দেশ শত্রুমুক্ত করতে পেরেছি। সেই জন্য আমরা আমাদের মিত্র বাহিনীর কাছে এবং ভারতীয় সরকারের কাছে কৃতজ্ঞ। এই দুটি সত্য যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জীবিত থাকবে, এর কোনো ব্যতিক্রম হতে পারবে না। যারা মুক্তিযুদ্ধকে কথায় কথায় মুক্তিযোদ্ধা বলে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, শতকরা 85 জন মুক্তিযোদ্ধা প্রায়ত হলেও এখনো পর্যন্ত 15% মুক্তিযোদ্ধা জীবিত আছে। একজন মুক্তিযোদ্ধাও যতদিন এই দেশে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা যদি অসম্মান হয় আমরা রাস্তায় দাঁড়াবো। মোহাম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সমাবেশ চলছে, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।